মনোনয়নপত্র গ্রহণ বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে আপিল শুনানি। 10 থেকে 18 জানুয়ারি হবে নিষ্পত্তি। প্রথমবারের মতো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। সুষ্ঠু ভোট নিয়ে আশাবাদী ছাত্রদল, ছাত্র শিবিরের প্রার্থীরা। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের উপরে ভরসা রেখেছেন। আমি মনে করি জগন্নাথ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা তারা আর ব্যতিক্রম করবে না। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। রাজশাহীতে তাপমাত্রা নামল 7-এর ঘরে। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দর একের পর এক ফ্লাইট ডাইভার্ট। আইসিসি উদ্যোগ নিলে খেলা দিয়েই মিটে যাবে বাংলাদেশ ভারত ক্রিকেটের জটিলতা, বলছেন সাবেক টাইগাররা। রাজনীতিমুক্ত ক্রিকেটের প্রত্যাশা। স্বাগত। এখন বাণিজ্যে, সঙ্গে আছি আমি উজ্জ্বল হাফিজ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসুর ভোট গ্রহণ। সকাল 8:30টায় ভোট শুরুর কথা থাকলেও তা শুরু হয় আধা ঘন্টা পরে সকাল 9টায়। এর আগে 8:30টায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বক্স পাঠানো হয়। এরপর ভোটারদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হয়। দীর্ঘদিন পর প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশাবাদী বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও। যকসু নির্বাচনে মোট ভোটার 15,665 জন। হল সংসদ ও কেন্দ্রীয় সংসদ মিলিয়ে 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ চলছে। যকসু নির্বাচনের ভোট গ্রহণের আরও খবর জানাতে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ? প্রার্থীরা কি বলছেন? 1 ঘন্টা সময় তো পার হয়ে গেল, ভোটার উপস্থিতি কেমন? আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন একদম সকালে আসি, সেই শীতের যে কনকনে শীত সেটিকে উপেক্ষা করেই কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বাইরের গেটে কিন্তু শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন এবং যখন সময় হয়েছে 8:30 নাগাদ আমরা দেখেছি যে তখনই খুলে দেওয়া হয়েছে গেট এবং এরপর কিন্তু উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা যার যার মতো করে যার যার ডিপার্টমেন্টে, বিভাগে, ইনস্টিটিউটে যেখানে যার ভোট তারা কিন্তু সে ভোটটি গিয়ে প্রয়োগ করছেন এবং ভোটের আগে পরে কেউ বিশ্ববিদ্যালয়ের এই আঙিনায় তারা বিভিন্নভাবে তারা উপভোগ করছেন এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটাকে। একই সঙ্গে যদি বলি যে আমরা কিন্তু দেখছি যে কেন্দ্রে কেন্দ্রে এখানে আমরা জানি যে 39টি কেন্দ্র রয়েছে। এই 39টি কেন্দ্রের মধ্যে আমরা জানি যে বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন বিভাগ যেগুলো রয়েছে সেই বিভাগগুলোই কিন্তু এক একটি কেন্দ্র। এছাড়া আরেকটি কেন্দ্র আমরা জানি যে শুধুমাত্র যারা নারী শিক্ষার্থী রয়েছেন তাদের যে একটি মাত্র হল রয়েছে, সেই একটি মাত্র নারী শিক্ষার্থীদের হল সংসদ নির্বাচনের জন্য একটি কেন্দ্র রয়েছে। নারী শিক্ষার্থীরা তারাও কিন্তু তাদের মতো করে সেখানে এসে ভোট দিচ্ছেন এবং ভোট গ্রহণের বিষয়টা যদি বলি যে মাত্র 6 ঘন্টায় এই ভোটগুলো নেওয়া হবে। আমরা জানি 178টি বুথ রয়েছে। প্রত্যেক 100 জন শিক্ষার্থীর জন্য কিন্তু আমরা দেখছি যে একটি করে বুথ রয়েছে এবং বিকেল 3টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেলের যারা শীর্ষ পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, ছাত্রদল কিংবা ছাত্র শিবির। আমি একটু আগে যে বুথে ছিলাম আইন অনুষদে, সেখানে দেখেছি যে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি একটু আগে তার ভোটটি প্রয়োগ করেছেন এবং ভোট প্রয়োগ পরবর্তীতে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে এখন পর্যন্ত সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং শেষ পর্যন্ত যেন এই ভোট
একইভাবে যেন চলতে থাকে এবং বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তারাও যেন নিরপেক্ষতা বজায় রেখে শেষ পর্যন্ত এই ভোট গ্রহণ যেন চালাতে পারে সেটি আমরা ছাত্রদলের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু এখন পর্যন্ত সন্তুষ্টির কথা জানিয়েছেন। তবে একটু আগে আমাদের কাছে ছাত্র শিবিরের যিনি জিএস প্রার্থী তিনি বলছেন যে বিভিন্ন কেন্দ্রে বিশেষ করে যেখানে নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন সেখানে উকি দিয়ে অন্য অনেক প্যানেলের প্রার্থী দেখার চেষ্টা করছেন যাতে করে শিক্ষার্থীরা ইনসিকিউর ফিল করছেন। তো এই অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে এসেছে। এছাড়া সুন্দর পরিবেশে উৎসবমুখর পরিবেশে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যশোর নির্বাচনের আরও খবর জানাতে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন। আপনি জানাবেন ভোট কেন্দ্রের কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? উজ্জ্বল, সহকর্মী ফরহাদ বিন নূর যেমনটা বলছিলেন যে উৎসবের একটা আমেজ ছেয়ে গেছে। আপনি নিঃসন্দেহে জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুবই ছোট্ট একটা ক্যাম্পাস এবং এখানে বিভিন্ন ফ্যাকাল্টিগুলো, বিভাগগুলো, অনুষদগুলো সব কিন্তু খুবই অল্প একটি পরিসরের মধ্যেই রয়েছে। এই জন্য আসলে আমরা দেখেছিলাম 8:30টার আগে থেকেই যারা ভোটাররা রয়েছেন প্রধান ফটকের সামনে ভিড় করছিলেন এবং সেই ভিড়ের প্রভাবটা কিন্তু ভোট কেন্দ্রের মধ্যেও পড়েছে। আমরা সকাল 9টার আগেই দেখেছি যারা আসলে ভোটাররা রয়েছেন কেন্দ্রের সামনে, বুথগুলোর সামনে অপেক্ষা করছিলেন, যেহেতু 178টি বুথ রয়েছে এবং প্রত্যেকটা বুথের সামনেই কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে আসলে যারা ভোটাররা ছিলেন তারা ভেতরে গিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন যে প্যানেলগুলো রয়েছে সেখানকার যারা প্রার্থীরা রয়েছে নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল তার ভিপি প্রার্থী তিনিও এখানে আছেন এই মুহূর্তে ভোটারদের সাথে কথা বলছেন এবং কিছুক্ষণ আগে তিনিও কিন্তু উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু তিনি ভোট দিয়েছেন এবং আমরা তার সাথে কথা বলেছি। যারা প্রার্থীরা রয়েছেন তাদের চোখে আসলে ভোট কতটুকু উৎসব মুখর এবং সুশৃঙ্খল হচ্ছে সেটি আসলে একটি প্রশ্ন ছিল এবং আমরা যখন তাদেরকে প্রশ্ন করেছিলাম তখন বলেছেন যে তারা আসলে সম্পূর্ণরূপেই মূলত আশাবাদী যে ভোট খুবই উৎসব মুখর একটি পরিবেশের মধ্যে হচ্ছে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ, অর্থাৎ বিজ্ঞান বিভাগের বিভিন্ন যে অনুষদগুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে সেগুলোই কিন্তু আসলে এখানে আছে এবং এখানে আমরা দেখছি যে বিভিন্ন বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে, পোলিং এজেন্টরা যারা রয়েছে একই সাথে সবাই কিন্তু উৎসব মুখর একটা পরিবেশেই কিন্তু এখানে বিরাজ করছে। আজকে ক্যাম্পাসে খুব বেশি বাইরের বহিরাগত কেউই প্রবেশ করতে পারেনি, কোনো কোলাহল নেই। যে কোলাহলটা দেখতে পাচ্ছেন এটা মূলত শিক্ষার্থী সংসদের মাধ্যমে তাদের যে পছন্দের প্রার্থী তাকে নির্বাচিত করার একটা প্রত্যয়, এমনটা বলেছেন। যারা ভোট দিয়েছেন শুরুর দিকে আমরা তাদের সাথে কথা বলেছি, প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি, যারা পোলিং এজেন্টরা ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা সবাই মিলে যে বিষয়টা বলেছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা সবচেয়ে বড় সংকট এবং এই আবাসন সংকট থেকে আসলে কিভাবে দূর করা যায় এবং তাদের যে চাওয়া পাওয়ার জায়গা রয়েছে সবকিছু পূরণের জন্য তারা আসলে খুবই মুখিয়ে আছেন যে তাদের যে পছন্দের প্রার্থী তাকে নির্বাচিত করার জন্য। তো এই ছিল উজ্জ্বল আমার এখান থেকে সর্বশেষ। উজ্জ্বল। সহকর্মীরা জানাচ্ছিলেন যশোর নির্বাচনের সবশেষ খবর। সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার 20টি ইউনিয়ন ও 2টি করে পৌরসভা নিয়ে গঠিত মেহেরপুর জেলা। জেলায় মোট ভোটার 5,87,620 জন। কৃষি ও রেমিটেন্স এই জেলার প্রধান আয়ের উৎস। তবে জেলার সবচেয়ে বড় সমস্যা মাদক, অনলাইন জুয়া ও বেকার যুবক। আসছে জাতীয় নির্বাচনে মেহেরপুর জেলার খবর জানাতে যুক্ত আছেন গালিব ইবনে রিয়াজ। গালিব জানাবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মেহেরপুরের ভোটাররা কি ভাবছেন আর তাদের প্রধান দাবিগুলো কি রয়েছে? উজ্জ্বল, আপনি যেটা বলছিলেন যে এখানকার যে প্রধান সমস্যা সেটি হচ্ছে মাদক এবং অনলাইন জুয়া এবং সেই সাথে বেকার যুবক প্রচুর, যার অন্যতম কারণ হচ্ছে মেহেরপুরে তেমন একটা কর্মসংস্থানের জন্য সেই ধরনের বড় কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। এই অঞ্চলের অধিকাংশ মানুষই কিন্তু কৃষি নির্ভর। যদিও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কারণে এই অঞ্চলের বিশেষ করে গাংনী উপজেলার থেকে প্রচুর পরিমাণে সবজি প্রতি শীত মৌসুম এবং গ্রীষ্ম মৌসুমে শুধুমাত্র মেহেরপুর থেকেই অন্যান্য জেলায় এমনকি ঢাকা শহরেও কিন্তু এই সবজি পাঠানো হয়, যে কারণে এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম আয়ের উৎসই হলো এই কৃষিকাজ থেকে। এছাড়া একটা বড় অংশ আসে হচ্ছে এই অঞ্চলের অনেক মানুষই আছেন যারা রেমিটেন্স যোদ্ধা, বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠান। তো সেই জায়গাটা থেকে এখানকার মানুষের দাবি হচ্ছে যে এই যে বিদেশ পাঠানোর যে প্রক্রিয়াটা এটা আরও যেন সহজ করা হয়, অর্থাৎ এখানে যেন দক্ষ
শ্রমিক কিংবা দক্ষ শ্রমশক্তি যেন গড়ে তোলা হয়, সেই কারণে যেন সরকারি পৃষ্ঠপোষকতা এখানে থাকে এবং একই সাথে সেই ধরনের প্রতিষ্ঠান যেন এখানে গড়ে তোলা হয়। আর যেটি শুরুতেই বলছিলাম যে মাদকের যে সমস্যাটা, কারণ এই মেহেরপুর জেলার 3টি সীমানাই কিন্তু ভারতের সীমানার সাথে যুক্ত, যে কারণে অধিকাংশ মাদক চোরাচালানটা হয়ে থাকে এই ভারতের এই সীমান্তবর্তী এলাকা দিয়ে, এবং সেখানে এখানকার যারা যুব সমাজ রয়েছে তারা আসলে দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছেন এবং প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্রও রয়েছে, যেটা 5 আগস্ট পরবর্তী সময়ে থানা থেকে লুট হওয়া অস্ত্রও এখন পর্যন্ত রয়েছে, যেগুলো নিয়ে আগামী সংসদ নির্বাচনে একটি শঙ্কা রয়েছে যে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা। একই সাথে এই মাদকেরও একটা বড় সমস্যা, একই সাথে স্বাস্থ্য খাত নিয়েও এখানকার যারা সাধারণ ভোটার রয়েছেন তারা আমাকে বলেছেন যে স্বাস্থ্য খাতের একটা দুরবস্থা রয়েছে। মেহেরপুর জেলাটা আয়তনে খুব বড় না, মাত্র 3টি উপজেলা নিয়ে কিন্তু এই মেহেরপুর জেলা গঠিত হয়েছে এবং একই সাথে সে জায়গায় মাত্র 20টি ইউনিয়ন রয়েছে, অর্থাৎ আয়তনের দিকে খুব একটা বড় জেলা না হওয়ার কারণে এখানকার যারা ভোটার কিংবা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলে যে মেহেরপুর আসলে অন্যান্য জেলা থেকে অবহেলিত। তো এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত মেহেরপুরের যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা কি বলছেন সেটা নিয়ে। তবে আজকে বিকেল 4:30টার সময় আমরা ভোটারের ইশতেহার নিয়ে এই মেহেরপুরের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে বসবো এবং একই সাথে ভোটারও আমাদের সাথে থাকবেন, জানবো তাদের কথা, দেখার আমন্ত্রণ রইল। শাহজালাল বিমানবন্দরে ঘন কুয়াশায় একের পর এক ফ্লাইট ডাইভার্ট হচ্ছে। এক সপ্তাহেই 50টিরও বেশি ফ্লাইট ডাইভার্ট করে অবতরণ করেছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে। এতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে ফের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে বাড়ছে যাত্রী ভোগান্তি, ব্যাহত হচ্ছে এয়ারলাইন্সগুলোর শিডিউল, বাড়তি খরচের চাপে পড়েছে পুরো বিমান চলাচল ব্যবস্থা। এদিকে শীত জুড়েই এই সংকট থাকবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শীত আসলে মধ্যরাতের পর থমকে যায় আকাশপথ, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রানওয়ে। ডজনখানেক ফ্লাইট ডাইভার্টেড, কোনোটি চক্কর কাটে ঢাকার আকাশে, কোনোটা নামতে বাধ্য হয় অন্য শহরে। দীর্ঘ অপেক্ষার পর সকালে কুয়াশা ভেদ করে যখন প্রথম বিমানটি রানওয়েতে ছোঁয়, ততক্ষণে ক্লান্তি জমে বৈমানিক আর যাত্রী দুই পক্ষেরই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দৃশ্য শীতের নিত্যদিনের বাস্তবতা। গত বছরের জুলাই মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ক্যাটাগরি 1 থেকে 2-এ উন্নীত হওয়ার পর বলা হয়েছিল বৈমানিকরা 200 মিটার রানওয়ে দেখতে পেলেই অবতরণ করতে পারবে নিরাপদে। ঘন কুয়াশার চাদরও আর বিঘ্নিত হবে না আকাশযাত্রায়। তবে বর্তমান প্রেক্ষাপটে একের পর এক ফ্লাইট ডাইভার্ট হচ্ছে, যাত্রীরা নামছেন ভিন্ন শহরে। তবে এর সমস্যাটা কোথায়? জটিলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিমানবন্দরের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS। গত বছরের জুলাইয়ে ক্যাটাগরি 2 উদ্বোধনের মাত্র 3 মাস পর অক্টোবর 2025-এ একটি থাই এয়ারওয়েজের বিমান অবতরণের সময় রানওয়ের লাইটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ILS-এর কার্যক্ষমতা নেমে আসে 85%, যেখানে ক্যাটাগরি 2 সচল রাখতে প্রয়োজন অন্তত 95% কার্যকর আলোর ব্যবস্থা। বাধ্য হয়েই বিমানবন্দর কর্তৃপক্ষ ফিরে গেছে আগের ক্যাটাগরি 1 ব্যবস্থায়। প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তাই মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা। এই ড্যামেজ হওয়ার কারণে আমার যে লাইটের সার্ভিসিবিলিটি আছে এটা এখন নেমে গিয়েছে 84 to 87%-এ। সো আমার ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে পাইলট ল্যান্ড করতে আসছে, কিন্তু এই লাইটটা যদি আমার 95% উপরে সার্ভিসেবল না থাকে তাহলে আমরা ক্যাটাগরি 2 করতে পারি না, যে কারণে আমার এখন ক্যাটাগরি 2টা সাসপেন্ডেড আছে অপারেশন। সিভিল এভিয়েশনের তথ্য বলছে গত এক সপ্তাহেই 50টির বেশি ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে। শুধু 2 থেকে 4 জানুয়ারির মধ্যেই ডাইভার্ট হয়েছে 20টিরও বেশি ফ্লাইট। এর প্রভাব পড়ছে সরাসরি এয়ারলাইন্সগুলোর উপর। অন্য বিমানবন্দরে নামতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত ল্যান্ডিং চার্জ, বাড়ছে জ্বালানি খরচ, সেই সঙ্গে যাত্রী ও ক্রুদের হোটেলে রাখার ব্যয়, সব মিলিয়ে বাড়ছে পরিচালন ব্যয় ও লোকসান। শীতকালে যখন কুয়াশার এই সমস্যাটা হয় তখন আমাদেরকে প্রায় ফ্লাইট ডাইভার্ট হয়ে যায়, আর ফ্লাইট ডাইভার্ট হওয়া মানে তো খরচ বেশি হওয়া, এক্সপেন্স তো আছে। এটার সাথে প্যাসেঞ্জারদেরকে হোটেলে রাখতে হয়,
অন্য একটা এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করতে হয়, সেটার খরচ আছে। আর যাত্রীদের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। ঢাকায় ফিরেও স্বস্তি নেই। একসঙ্গে একাধিক বিমান নামায় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সৃষ্টি হয়েছে জট। শুধু লাগেজ বহনের ট্রলির জন্যই অনেকে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। শিডিউল অনুযায়ী আমাদেরকে কথা ছিল শুক্রবারে ওখান থেকে আমাদেরকে রাত্রে 9:25 ছাড়বে, আর শনিবার 7টা এখানে নামাই দেবে। 24 ঘন্টা ডিলে হইয়া এর পরের দিন রাত 11টায় ফ্লাইট দিছে। তারপর আজকে 6টায় নামার কথা ছিল বাংলাদেশে, এইখানে আইসা তারপর আবার কলকাতা যেয়ে ল্যান্ড করছে, ওইখানে আবার 6 ঘন্টা বসে ছিলাম। ট্রলির ভোগান্তিও যে অ্যাভেলেবেল ট্রলির ভিতরে নাই, যাত্রী বেশি, এখানে হজের যাত্রী আছে আর বড় বড় ফ্লাইটগুলো আসাতে একটা মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আইসা এয়ারপোর্টে বসে থাকবে, ট্রলির জন্য মাল নিয়ে বেরোতে পারবে না, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ জানাচ্ছে ক্ষতিগ্রস্ত রানওয়ে লাইটগুলো বিশেষ অর্ডারে কাস্টমাইজ করে বিদেশ থেকে আনতে হয়। এই মেরামত শেষ করে পূর্ণাঙ্গ ক্যাটাগরি 2 সুবিধা ফিরিয়ে আনতে আরও প্রায় 3 মাস সময় লাগতে পারে। যেই কোম্পানিকে ওয়ার্ক অর্ডার দিই না কেন, তাদেরকে আবার ওই কাস্টম করে ওই লাইটগুলি তৈরি করে নিয়ে এসে লাগাতে দে উইল টেক 2.5 to 3 months। এই 3 মাস যে আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর মধ্যে আমি 95%-এর উপরে সার্ভিসিবিলিটি পাবো না লাইটের। এবং এটা ড্যামেজ অ্যাসেস করার পরে মোটামুটি একটা ওয়ার্নিং দিয়ে রাখা হয়েছে থাই এয়ারওয়েজকে, যে তোমরা এরকম একটা ড্যামেজ করেছো, এটা আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে। ফাইনালি আমরা যখন অ্যাসেসমেন্টটা করতে পারবো যে কী পরিমাণ আর্থিক ক্ষতি হলো এখানে, সেটা তাদেরকে জানানো হবে। ঘন কুয়াশায় ঢাকা রানওয়ে অ্যাপ্রোচ 14-এর নিভু নিভু আলো আর আকাশে চক্কর খাওয়া উড়োজাহাজ। শীত এলেই ঢাকার আকাশে এ যেন এক নিত্যদিনের ঘটনা। আইএলএস ক্যাটাগরি 2 সুবিধা স্থগিত থাকায় নিরাপদ অবতরণ হয়ে উঠেছে কঠিন। এই কারণে যাত্রীদের নামতে হচ্ছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতায়। ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে যাত্রীদের যেমন বাড়ছে ভোগান্তি, তেমনই চাপ বাড়ছে নিরাপদ বিমান চলাচল ব্যবস্থায়ও। শাহরিয়াজামান পুলক, এখন ঢাকা। তীব্র শীত আর হিমেল হাওয়ার অকারণে ঘর ছাড়ছেন না কেউ, তবে জীবিকার তাগিদে ঘরে থাকার উপায় নেই খেটে খাওয়া মানুষের। আবার কনকনে ঠান্ডাতেও ছিন্নমূল মানুষেরা ঘুমাচ্ছেন, পথের ধারে মিলছে না গরম কাপড়। রাজধানীর বিভিন্ন এলাকার শীতের রাতের চিত্র তুলে এনেছেন আফজাল হোসেন। কুয়াশার চাদরে ঢেকেছে কংক্রিটের দেয়াল। দিনের বেলা মাঝে মাঝে সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করলেও কুয়াশার কাছে পরাজিত হয় বারবার। আর রাতে টের পাওয়া যায় শীতের তীব্রতা কতটা ভয়ঙ্কর। শীতের রয়েছে নিজস্ব সৌন্দর্য। দেরি করে ঘুম থেকে ওঠা, খুব প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া আর নানা স্বাদের পিঠাপুলির সমারোহ শীতকালকে করে তোলে মোহনীয়। তবে শীত সবার জন্য আশীর্বাদ হয়ে আসে না। ফুটপাত, রেল স্টেশন বা ফ্লাইওভারের নিচে রাত কাটে হাজারো মানুষের। শীতের কষ্ট কেমন তা যেন প্রকৃতপক্ষে টের পান রাস্তার পাশে শুয়ে থাকা এসব মানুষ। কম্বল না পেয়ে পাতলা বস্তা জড়িয়েই শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। কি করবো স্যার, আমরা কই যাবো, তো বাসা বাড়ি অনেক কিছু নাই, অসহায় মানুষ, রাস্তাঘাটে ঘুমাই থাকি, মানে সাহায্য করে। 4-5 দিন হলে আমার দেশ হতে আসবে স্যার, কষ্টর জন্য আইছি। ঘরে ফেরা পাখির মতো শীতের সন্ধে নামতেই সবার ঘরে ফেরার দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। কিন্তু ওই মানুষগুলো কোথায় ফেরে, যার কোনো ঘর নেই? অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন, কিন্তু সেটা আর কতক্ষণ? অন্য বছরের থেকে এই বছর আমার লাইফে আমি এরকম শীত দেখি নাই। মানুষ তো ঘর থেকেই বাইরে হয় না, আমরা তো ব্যবসা বাণিজ্য করি দেখা বাইরেছি। শীতের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে দমকা হিমেল হাওয়া। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। শীতের তীব্রতায় কমেছে যাত্রী, পাল্লা দিয়ে কমেছে আয়। বাতাসের কারণে রিক্সা যাত্রী হয় না, যাত্রী ইনকাম একবারে কম। খুঁজাও সারাদিন মনে হয় আধা ঘন্টার মধ্যে একটা যাত্রী পাওয়া যায় না। কেউ ভাড়া বাড়াই দেয় না, ভাড়া আরো কম দেয় আমাদেরকে সবাই। শীতে তো যাত্রী নাই, কিন্তু আমার তো এখন 1000 টাকার দরকার। এখন আমি কই পাবো, কষ্ট করতে থাকি, দেখি আল্লাহ যদি মিলায়। ঋতুচক্রে শীত আসে বারবার, তবে শীতের সাথে শ্রমজীবী এবং ছিন্নমূল মানুষের কষ্ট আর না বাড়ুক এমন প্রত্যাশা সবার। এখন মধ্যরাত, পরিবারের সাথে সবাই যখন উষ্ণ বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই এই শহরের কিছু মানুষের ভাগ্যে জুটেছে কনক্রিটের বরফ শীতল বিছানা। তীব্র শীতের সাথে যুক্ত হয়েছে ধুলাবালি আর গাড়ির বিকট শব্দ। এভাবেই চলছে বছরের পর বছর। এ দুঃখের যেন কোনো শেষ নেই, সীমানা নেই। আফজাল হোসেন, এখন ঢাকা।
শিল্পায়নের অভাব, বৈদেশিক কর্মসংস্থানের নিম্ন হার আর মজুরি বৈষম্যের চ্যালেঞ্জ উপেক্ষা করে রংপুরের প্রায় 38% নারী কর্মরত বিভিন্ন পেশায়। তবে এই অঞ্চলে নারীদের সামাজিক নিরাপত্তা আর কর্মসংস্থানের ক্ষেত্রে রয়েছে ব্যাপক ঘাটতি। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর ক্ষমতায়নের পাশাপাশি সব ক্ষেত্রে সমতায়ন চান রংপুরের নারীরা। আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। রংপুর বিভাগের ৮ জেলায় প্রায় 1,80,00,000 মানুষের বাস। বিপুল এই জনসংখ্যার অর্ধেকই নারী। তিস্তা বিধৌত কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলায় ভোটারের আনুপাতিক হিসেবে নারী পুরুষের সংখ্যাও প্রায় সমান। সবশেষ হালনাগাদ তথ্যে দেখা যায় রংপুর জেলার 6টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা বেড়েছে 1,66,697 জন। সেই তালিকায় জেলায় নারী ভোটারের সংখ্যা 12,20,394 জন থেকে বেড়ে দাঁড়িয়েছে 13,06,333 জনে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের উত্তাপ আর প্রতিশ্রুতির বিপরীতে নারীদের মনে এখনও সামাজিক নিরাপত্তাহীনতার ভয়। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নারীদের বিপুল অংশগ্রহণ আশা জাগালেও সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন ফিকে হয়েছে রংপুরের নারীদের। নারীদের নিরাপত্তা যদি নিশ্চিত হতো তাহলে এই যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো আমরা দেখি যে নারীরা হেনস্থার শিকার, হয়রানির শিকার, ইভটিজিংয়ের শিকার, এই বিষয়গুলো আসলে ঘটতো না। আমি যে কর্মসংস্থানে আসছি এখানে যেন আমাকে সমান অধিকার না দিলেও অন্তত নিরাপত্তাটুকু দেয় যে আমি সুস্থ স্বাভাবিকভাবে আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো। এদিকে লড়াই সংগ্রাম থেকে শুরু করে ভোটের মাঠ সব জায়গায় নারীদের অধিকার উপেক্ষিত বলে জানান এই সমাজকর্মী। সংকট সমাধানে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি অধিকার আদায়ে নারীদেরও সচেতনতা দরকার বলে মনে করেন তিনি। যখন প্রয়োজন তখন নারীকে ঠিক লিড পজিশনে আপনি রাখছেন, সেটা সাংস্কৃতিক জায়গাগুলোতে হোক, আমরা গণ অভ্যুত্থানের যে আন্দোলন ছিল সেটাতেও আমরা দেখেছি যে নারীরা সবসময় সামনে, কিন্তু যখনই অধিকারের কথা আসছে, যখনই কোথাও নেতৃত্ব দানের কথা আসছে, সেটা কালচারাল অঙ্গন হোক, আমাদের রাজনৈতিক অঙ্গন হোক কিংবা যে কোনো জায়গায়, নারীদেরকে সেখানে আপনি পাচ্ছেন না। গবেষণা সংস্থা সানেমের জরিপ বলছে রংপুরের কর্মজীবী নারীদের মধ্যে প্রায় 23% কেবল প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত, আর পেশাগতভাবে সবচেয়ে বেশি 53.08% নারী কাজ করেন কৃষি, মৎস্য ও বনজ শিল্পে। তবে নারী অধিকার নিয়ে কাজ করে গণমাধ্যম কর্মী মনে করেন নারীর কর্মসংস্থান হলেও নিশ্চিত হয়নি অর্থনৈতিক স্বাধীনতা। ক্ষমতার পালাবদল হচ্ছে, কিন্তু ক্ষমতায়নের যে জায়গাটা সেখানে আসলে নারীদের অবস্থানটা খুবই নাজুক। টাকা খরচ করার কিন্তু অধিকারটা সেই নারীর নাই, সেই সিদ্ধান্তটাও কিন্তু এখন পর্যন্ত পুরুষ সমাজ নেয়। মুক্তি মানে কি আমি শুধু বাইরে গিয়ে কাজ করলাম, আমি বাইরে যেতে পারছি, এটা মানে কি মুক্তি? রংপুর বিভাগের একমাত্র রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল উত্তর আইপিজেডে কর্মসংস্থান হয়েছে 30,000 কর্মীর, যার মধ্যে 66%ই নারী। এছাড়া শিক্ষা, সংস্কৃতি, বেসরকারি খাত কিংবা গৃহস্থলীর কাজে নারীর অবদানও নেহায়েত কম নয়। নির্বাচন পরবর্তী বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে নারীদের সব ক্ষেত্রে সমতা, সামাজিক মর্যাদার বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা রংপুরের নারী ভোটারদের। মোকাররম হোসাইন, এখন রংপুর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে আজ। এদিন আসামিদের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরবেন তাদের নিযুক্ত আইনজীবী। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ জানাবেন আদালতের কার্যক্রম শুরু হয়েছে কিনা, কি তথ্য রয়েছে? আদালতের কার্যক্রম এখনো শুরু হয় নাই, বা মূলত বেলা 10:30টার পরে আদালতের কার্যক্রম শুরু হয়। আজকে বেশ কয়েকটি মামলার শুনানি রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের আজকে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। গত 4 জানুয়ারি অর্থাৎ গত রোববারই তাদের অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল, তবে সেদিন শুনানি হয়নি। আজকে আবারও শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। আজকে প্রথমে সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে আইনজীবী মনসুরুল হক চৌধুরী তাদের পক্ষে শুনানি করবেন। গত রোববার যে শুনানি করেছিলেন, গত রোববার তিনি তার আইনজীবী দাবি করেছিলেন যেন বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া যেতে পারে। এই বিষয়ে আবেদনের একটা আগে আবেদন করা ছিল, সে বিষয়ে আদেশ জানতে চেয়েছিলেন, তবে
তবে ট্রাইব্যুনাল যেটি জানিয়েছে যে বিদেশে এখন যেহেতু বিচারের প্রক্রিয়া প্রায় চলমান বা একদম বিচার শুরুর আদেশের পর্যায়ে চলে এসেছে, এই পর্যায়ে বিদেশি আইনজীবী নিয়োগের যে বিষয়টি এটি আগেই জানানো উচিত ছিল, বা বার কাউন্সিল থেকে অনুমতির প্রয়োজন। সেই বার কাউন্সিল থেকে তারা যখন অনুমতিটা নিয়ে আসবে এরপরই ট্রাইব্যুনাল জানাবে যে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে সিদ্ধান্তটি। আর প্রসিকিউশন যেটি সেদিন বলেছিল যে আসলে বিচার প্রক্রিয়া বিলম্বিত করার জন্য আসামিপক্ষের আইনজীবী বারবার এই ধরনের সাবমিশন দিচ্ছে। আজকে আরও কিছু মামলার শুনানি রয়েছে। এর মধ্যে জুলাই আগস্টের অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জন নিহত হয়। এই ঘটনায় হাসানুল ইনুকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তারও বিরুদ্ধে আজকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এছাড়া আবু সাইদের মামলা প্রায় শেষ পর্যায়ে রয়েছে, সেই মামলাটির শুনানি রয়েছে। উজ্জ্বল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ। চট্টগ্রামের রাউজানে জানে আলম শিকদার নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি রাউজানের বিএনপির মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। স্থানীয়রা জানান, সোমবার রাত 8টার দিকে উপজেলার পূর্ব গুজরা এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম শহরের বেসরকারি একটি হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত জানে আলম শিকদার রাউজান উপজেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে রাউজানে 5 আগস্টের পর আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত খুন হয়েছেন 13 জন। যশোরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা 6টার দিকে জেলার মনিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, কপালিয়া বাজারে কয়েকজন ব্যক্তি রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর এই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত করছে পুলিশ। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ইরানে শুরু হওয়া গণবিক্ষোভে মদদ দিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করে তেল আবিব ও ওয়াশিংটনকে সতর্কবার্তা দিয়েছে তেহরান। এদিকে 10 দিন ধরে চলমান এই সহিংস আন্দোলন ছড়িয়ে পড়েছে 27টি প্রদেশে। নিরাপত্তা কর্মী সহ প্রাণ গেছে অন্তত 29 জনের। আটক হয়েছেন 1200 বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন সতীর্থ সরকার। ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে চলছে গুলি, তবুও দমানো যাচ্ছে না বিক্ষোভ। ইরানের ইলম প্রদেশের মালেকশাহী শহরের দৃশ্য বলে দেয় ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই জনরোষ। 2022 সালে পুলিশি হেফাজতে মাসা আমিনির মৃত্যুর পর এটাই ইরানের সবচেয়ে বড় গণ আন্দোলন। ইরানের 31টি প্রদেশের 27টিতেই ছড়িয়ে পড়েছে সহিংস বিক্ষোভ। 80টি শহরের 2 শতাধিক স্থানে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিক্ষোভকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রাণ গেছে বহু মানুষের। লুটপাটের আশঙ্কায় বেশ কয়েকটি প্রদেশে গেল 3 দিন ধরে বন্ধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষোভে যোগ দিয়েছে 17 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তেহরান, বোজনোর্দ, কাজভিন, ইস্পাহান, বাবেল সহ বেশ কয়েকটি শহর থেকে আটক করা হয়েছে 1200-র বেশি আন্দোলনকারীকে। চলমান গণ আন্দোলন নিয়ন্ত্রণে না আসলে পরিবার নিয়ে দেশ ছাড়তে পারেন সর্বোচ্চ নেতা খামেনি। চাঞ্চল্যকর এমন খবর প্রকাশের পর বিক্ষোভকারীদের দমাতে আরও বেগ পেতে হচ্ছে সরকারকে। উত্তাল এই জনরোষের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি নিয়েও যথেষ্ট উদ্বেগে তেহরান। সামরিক অভিযান চালিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনার পর সোমবার মেক ইরান গ্রেট এগেইন লেখা একটি কালো টুপি হাতে ছবি তুলেছেন ট্রাম্প। এই ছবি নিয়ে তোলপাড় আন্তর্জাতিক গণমাধ্যম। ভেনিজুয়েলার পর ইরানের সরকার পরিবর্তনের দিকে নজর ট্রাম্পের, এমন আভাসও দিচ্ছেন বিশ্লেষকরা। जो कि अमेरिका के लिए नापसंदीदा करार दिए गए हैं, उनका नंबर भी लगेगा और इस हवाले से नेक्स्ट स्टॉप ईरान का जिक्र किया जा रहा है। ওয়াশিংটনের গতিবিধি নিয়ে মোটেও স্বস্তিতে নেই তেহরান। ইরানের পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, আন্দোলনকারীদের বাইরে থেকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। امثال نخست وزیر رژیم صهیونیستی یا برخی از مقام‌های رادیکال آمریکایی، مقام‌های تندرو آمریکایی
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক ছাড় দেওয়ার কথা ভাবছে ইরানের সরকার। মূলত অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশটিতে গণ আন্দোলনের জোয়ার শুরু হয়েছে, মুদ্রাস্ফীতি ছাড়িয়েছে 52% পর্যন্ত। We stand with the brave Iranians in their fight for freedom. বর্তমান প্রশাসনের বিরুদ্ধে এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে পশ্চিমা বিশ্ব। মার্কিন সিনেটর, ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে অনেক হেভিওয়েট নেতাই বার্তা দিয়েছেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে। সমালোচনা করেছেন তাদের ওপর পুলিশি আগ্রাসনের। যদিও যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা চান পরবর্তীতে কোনো দেশে সামরিক অভিযান চালানোর আগে কংগ্রেসের অনুমোদন নেবেন মার্কিন প্রেসিডেন্ট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাদুরো ও তার স্ত্রীকে বীর আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। কারাকাসের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বাবা মার সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক পক্ষকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মাদুরো পুত্র। এদিকে সোমবার ম্যানহাটনের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন নিকোলাস মাদুরো। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। মাত্র এক সপ্তাহ আগেও ভেনেজুয়েলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করে যাওয়ার প্রত্যয় জানান নিকোলাস মাদুরো। কিন্তু সেই মাদুরোকেই তুলে নিয়ে গিয়ে মাদক সন্ত্রাস মামলায় ম্যানহাটনের আদালতের কাঠগড়ায় দাঁড় করালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ওয়াশিংটনের একাধিক অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো মাদুরো জানান তিনি অপহরণের শিকার। নিজেকে নির্দোষ দাবিও করেন তিনি। পাশাপাশি এখনও নিজেকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে মনে করেন তিনি। এদিকে মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার শাসনভার সামলাতে সোমবার আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ। তিনি ছাড়াও দায়িত্ব নেন আরও 283 আইন প্রণেতা। শপথ অনুষ্ঠানে মাদুরো ও তার স্ত্রীকে বীর বলে সম্বোধন করেন ডেলসি। Juro por nuestros libertadores, juro por nuestras libertadoras y juro por nuestros hermanos y hermanas que nos acompañan y deben sumarse como un solo pueblo desde todos los sectores políticos de Venezuela. শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদুরো পুত্র নিকোলাস গুয়েরা। এ সময় তিনি ভেনেজুয়েলার নতুন সরকারের প্রতি সমর্থন জানান। পাশাপাশি ভেনেজুয়েলার স্বাধীনতা সার্বভৌমত্বের কথা মাথায় রেখে সম্পূর্ণ নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণে নতুন নেতৃত্বকে আহ্বানও জানান। Tal vez secuestraron a Nicolás y a Cilia, pero no secuestraron la conciencia de un pueblo que ha decidido ser libre. A ti, Delcy, Eloína, mi apoyo incondicional a la tarea tan dura que te toca. Cuenta conmigo, cuenta con mi familia. নতুন করে ভেনেজুয়েলা ইস্যুতে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান পরিস্থিতিতে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ আচরণ প্রদর্শনের আহ্বানও জানান তিনি। এছাড়া সোমবার ভেনেজুয়েলা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ব্যাট বল নাকি রাজনীতি? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর দুই প্রতিবেশী দেশের ক্রিকেট এখন মুখোমুখি। যদিও টাইগার ক্রিকেটের সাবেকরা বলছেন রাজনীতিমুক্ত ক্রিকেট প্রত্যাশা তাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের মধ্যে ঝামেলার মধ্যে আসলে ক্রিকেটটা জড়িয়ে যায় সবসময়। বাংলাদেশ টি-20 প্রথম ম্যাচ কিংবা প্রথম টি-20 বিশ্বকাপ দলের অংশ নাদিফ চৌধুরী উপমহাদেশের ক্রিকেট আর রাজনীতির যোগাযোগ নিয়ে নিজের হতাশার কথা জানালেন এভাবেই। বিশ্বকাপের আগে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে হতাশ সাবেক এই ক্রিকেটার। যদিও ক্রিকেটের সঙ্গে রাজনীতির যোগাযোগ একেবারেই নতুন কিছু নয়। 2012 সালের পর থেকে রাজনৈতিক বৈরিতায় বন্ধ ভারত পাকিস্তান ক্রিকেট। যদিও আইসিসি কিংবা এসিসির সূচিতে বাণিজ্যিক প্রয়োজনে নিয়মিত ক্রিকেট খেলছে দুই দল। এবার সেই একই পথের যাত্রী হতে পারে বাংলাদেশও। বোর্ড যেটা ডিসিশন নিয়েছে খুবই সুন্দর এবং গভর্নমেন্ট থেকেও দেখবেন যে সুন্দর একটা জানাইছে, ইনফরমেশন দিয়েছে। তো সব মিলে আমি বলবো যে খুবই ভালো ডিসিশন। একজন খেলোয়াড়কে যদি আপনি সিকিউরিটি দিতে না পারেন একটা দেশে, বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং 25 জন থেকে 30 জনের একটা স্কোয়াড থাকে, এতজন খেলোয়াড় যাবে, তো সেইখানে এতগুলো মানুষের আপনি তখন কীভাবে দেবেন? একটু তো খারাপের দিকে যাচ্ছে, বাট আমার মনে হওয়া উচিত না এটা। মানে ক্রিকেটের সাথে তো আসলে এসব মেলানো একদমই ঠিক না, যেটা পাকিস্তানের সাথে হয়েছে। পাকিস্তানের প্লেয়াররা তো কিছু করে নাই। অবশ্য খালেদ মাসুদ পাইলট বিশ্বাস করেন আইসিসি এগিয়ে আসলে খেলা দিয়ে সব জটিলতার ইতি ঘটানো সম্ভব। উচিত আমি মনে করি যে নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমরা আমাদের মতো করে চলবো, আমাদের মতো করে খেলবো, বাট আইসিসি এই জিনিসটা ঠিক করার ব্যবস্থা করবেন
যে কি করে দুটো টিমকে আবার একটা সুন্দর সম্পর্ক ডেভেলপ করা যায় এবং এটা খেলার মাধ্যমেই সম্ভব। সাবেকদের হতাশা কিংবা প্রত্যাশার পারদ উঁচুতে থাকলেও সহসাই যে ক্রিকেট রাজনীতির বিচ্ছেদ হচ্ছে না সেটাও অনেকটাই নিশ্চিত। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এদিকে বাংলাদেশের বিশ্বকাপের দল নিয়ে সন্তোষ জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, যদিও শান্ত ও জাকের আলীকে দলে চান তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর মাত্র 1 মাস পরই ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 বিশ্বকাপ। এরই মধ্যে টুর্নামেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যে কোনো আইসিসি ইভেন্টেই স্কোয়াড নিয়ে নানা রকম অভিযোগ থাকে ভক্তদের, তবে এবার স্কোয়াড নিয়ে সমালোচনা নেই বললেই চলে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও বাংলাদেশ দল নিয়ে জানিয়েছেন সন্তুষ্টি, তবে দুজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা যেত বলেও মনে করেন তিনি। যারা স্কোয়াডে আছেন তাদের সবার ক্যাপাবিলিটি হচ্ছে ভালো ক্রিকেট খেলার। জাকির আলী মিস আউট হয়েছে, তো শান্তর পোজিশনটা একটু রেসপেক্ট করছিলাম। এদিকে ভারত সরকারের নির্দেশনায় আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ দল পাঠানো হবে না বলে জানিয়েছে বিসিবি। আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভেন্যু বদলে গেলেও লিটন দাসের দলকে খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না বলে বিশ্বাস নান্নুর। যেহেতু আইসিসি ইভেন্ট, এখানে কিন্তু উইকেটের খুব একটা বেশি প্রবলেম হয় না। ভারতে হোক বা শ্রীলঙ্কাতে হোক, সেই জায়গায় কিন্তু খুব একটা পিচের কোনো স্পোর্টিং উইকেটেই খেলাগুলি হয়। তো আমি মনে করি যে এই জায়গায় খুব একটা আমাদের জন্য কোনো অসুবিধা হবে না যদি শ্রীলঙ্কার সবগুলি ম্যাচ হয়। চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও বিশ্বকাপ শেষে দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবে, এমনটাই প্রত্যাশা নান্নু। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। শেষ করব এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মনোনয়নপত্র গ্রহণ বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে আপিল শুনানি। 10 থেকে 18 জানুয়ারি হবে নিষ্পত্তি। প্রথমবারের মতো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। আশাবাদী পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ছাত্র শিবিরের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের উপরে ভরসা রেখেছেন। আমরা চাই যে এই যে পরিবেশটা আছে সেই পরিবেশটা যাতে আজকে সারাদিন ভোট গ্রহণের মধ্যে দিয়ে যাতে অব্যাহত থাকে। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। রাজশাহীতে তাপমাত্রা নামল 7-এর ঘরে। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে একের পর এক ফ্লাইট ডাইভার্ট। আইসিসি উদ্যোগ নিলে খেলা দিয়ে মিটে যাবে বাংলাদেশ ভারত ক্রিকেটের জটিলতা, বলছেন সাবেক টাইগাররা। রাজনীতিমুক্ত ক্রিকেটের প্রত্যাশা। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।